গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা লোভী। ভিক্ষে করো কেন? জোয়ান মরদ খেটে খেতে পারো না? এই কথা বলে বাবা বিপদে পড়ে গেলেন। লোকটি সঙ্গে সঙ্গে বলল, বাবু, একটা কাজ দিতে পারেন? কাজ দেন, ভিক্ষা করব না। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ পারো? রান্না জানো? লোকটি বলল, আজ্ঞা না, রান্না করি নাই কখনো। বাবা আবার বললেন, তাহলে তুমি কি কাজ জানো? লোকে যে তোমাকে চাকরি দেবে, কি দেখে দেবে? লোকটি বলল, চাষের কাজ জানি, জমিতে হাল দিতে পারি, নিড়ুনির কাজ পারি, গাই বলদ চড়াতেও পারি। দেবেন বাবু কাজ? একবার দিয়ে দেখেন। কলকাতা শহরে এসে লোকটা চাষের কাজ চাইছে। চাষের জমি দূরে থাকুক, সারা পৃথিবীতে আমাদের এক টুকরো ভূমিও নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। কলকাতায় কারি বা গোয়ালঘর আছে। বাবা ধমক দিয়ে বললেন, চাষের কাজ জানো তো গ্রাম ছেড়ে কলকাতায় ভিক্ষে করতে এসেছ কেন? তোমার জমি নেই? লোকটি দুদিকে মাথা নেড়ে বলল, আমার ছিল না, আমার বাপেরও ছিল না। আমরা না হয় রিফিউজিদের বংশ, তাই আমাদের মাটি নেই, কিন্তু পশ্চিম বাংলাতেও লক্ষ লক্ষ ভূমিহীন চাষি, এবং তারা কেন গ্রাম ছেড়ে এক এক সময় শহরে ভিক্ষে করতে আসে তা জিজ্ঞেস করাই বাহুল্য মাত্র। এই শহর এমন কত পরগাছাকে কত আশ্রয় দেয়। লোকটি আমাদের দরজার সামনে এসে পড়ে বলল, বাবু, আপনি বললেন তাই আমি আর ভিক্ষে করব না। ভিক্ষে করা খারাপ, আপনি আমাকে যে কোনো একটা কাজ দেন। মুখের কথা ফিরিয়ে নেওয়া বাবার স্বভাব নয়। তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন লোকটির দিকে, তারপর বললেন, উঠে এসো, এখন কিছুদিন এখানেই থাকো, তারপর তোমাকে মাটি কাটার কাজ দেব। অনেক দূরে যেতে হবে, ঠিক মতন খাটতে পারলে ভালোই রোজগার করবে। তোমার নাম কি? হারাধন। ভেতরের দিকে তাকিয়ে বাবা হাঁক দিয়ে বললেন, আয় মিনু, তোর মাকে ডাকতো। এই হারাধন এখন থেকে আমাদের বাড়ির কাজ করবে, আগে ওকে দুটি খেতে দে। বাবা জেদি পুরুষ, আমাদের পরিবারের হিটলার। বাবার মুখের কথার প্রতিবাদ করার ক্ষমতা কারুর নেই। মা অনেক সময় ঝগড়া কান্নাকাটি করেন বটে, কিন্তু শেষ পর্যন্ত বাবার জেদটাই বজায় থাকে। আমাদের ভাই বোনদের মতামতের তো কোনো মূল্যই নেই। বাঙাল পরিবারের এটাই রীতি। আমি তখন বিএসসি পাশ করে প্রায় বেকার, বন্ধু বান্ধবদের কাছে প্রায়ই ভিক্ষে করি। বাবা তা জানতে পারেন না। বাবার কাণ্ডজ্ঞান সত্যি কম। আমাদের মাত্র ছোট ছোট 3খানা ঘর, আমরা 4 ভাই বোন, ছোট কাকাও আমাদের সঙ্গে থাকে। এর মধ্যে একটা বয়স্ক বাইরের লোককে কোথায় জায়গা দেওয়া হবে? একটা বারান্দা পর্যন্ত নেই। হারাধনের বেশ চওড়া শরীর, লম্বাও কম নয়, মুখে রুক্ষ দাড়ি, বয়স হবে বছর 45। কানা খোঁড়া কিছু নয়। এরকম পুরুষকে ভিক্ষে করতে দেখলে রাগ হবারই কথা। তাই বলে কি ওকে আমাদের বাড়িতেই রাখতে হবে? এদের আশ্রয় দেবার জন্য আর কোনো ব্যবস্থা হতে পারে না কলকাতা শহরে? বাবার বন্ধু গৌতম কাকা একজন মাটি কাটা কন্ট্রাক্টর। যেসব জায়গায় রাস্তা বা ব্রিজ বানানো হয় সেখানে তিনি 250-300 মজুর খাটান। গৌতম কাকাকে বলে সেই কাজেই হারাধনকে ভিড়িয়ে দেবেন, বাবা এরকম ভেবে রেখেছিলেন। গৌতম কাকা আপাতত মালদায় একটা খাল কাটাচ্ছেন, মাস 3 আমাদের বাড়িতে আসেননি। মুড়ির সঙ্গে বাদাম আর পেঁয়াজ কুচি মিশিয়ে মাখা আর চা, এই আমাদের সকালের জলখাবার। হারাধনকেও সেই মুড়ি মাখা দেয়া হলো এক বাটিতে। বাথরুমে যাবার সরু প্যাসেজটায় উবু হয়ে বসে সেই মুড়ি থেকে খোসা ছাড়ানো বাদাম কয়েকটা বেছে তুলে নিয়ে জিজ্ঞেস করল, এগুলা কি? আমি বললুম, তুমি বাদাম চেনো না? সে বিহ্বলভাবে আমার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর আপন মনে বলল, বাদাম। তারপর কয়েকটা মুখে দিয়ে এমন আস্তে চিবুতে লাগল যেন বাদাম এক বিস্ময়কর বস্তু। লোকটা আগে কখনো বাদাম খায়নি নাকি? আমার ছর্দি ওকে জিজ্ঞেস করল,
তোমার আর কে আছে? বউ ছেলে মেয়ে নেই? তারা কোথায়? হারাধন বলল, আমার আর কেউ নাই। হঠাৎ ঝপাঝপ বাদাম মুড়ি সব শেষ করে ফেলে সে লোভীর মতন বলল, আর একটু দেবেন? বড় ভালো, বড় ভালো। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মা বললেন, প্রথম দিনই এত? এখানে ওসব আবদার চলবে না, যা দেওয়া হবে তাই খাবে। হারাধন মায়ের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, মা জননী, এই চরণে স্থান দিয়েছেন, কোনোদিন নেমক হারামি করব না। আপনি বললে আমি নিজের গলাটাও কেটে ফেলতে পারি। মা আঁতকে উঠে সরে যাবার চেষ্টা করলেন। আমি বললুম, কি হে, তুমি কি গ্রামে যাত্রা টাত্রা করতে নাকি? সে মুখ তুলে একগাল হেসে বলল, আইগে, 3খানা পালায় একটা করেছি। আর কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল হারাধনের মাথায় বেশ গোলমাল আছে। সে বেশি কথা বলে। রান্নাঘরের দরজায় বসে মায়ের সঙ্গে অনবরত বকবক করতে লাগল। তার গ্রামের গল্প। বনগাঁ সীমান্তের কাছে সর্দার পাড়ায় তার বাড়ি। 2 পুরুষ আগেও তারা বিহারের লোক ছিল। তার বউ এবং 3টি ছেলে মেয়েও ছিল একসময়। বউ আর 1 মেয়ে মারা গেছে, ছেলে 2টো অন্যের বাড়িতে থাকে। মাথার দোষ আছে বলেই সে কোনো কথা গোপন করতে পারে না। বিকেলের মধ্যেই জানা গেল যে ডাকাতির দায়ে সে 2 বছর জেলও খেটেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে একটা মুষ্ক মতন জোয়ান, যার মাথায় গণ্ডগোল আছে, সে আবার ডাকাতও বটে, এমন একজনকে রাখতে হবে আমাদের বাড়িতে। মা তখনই ভয় পেয়ে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাবা অবশ্য এতেও দমে যাবার পাত্র নন। স্বদেশী আমলে তিনি কিছুদিন জেল খেটেছিলেন। এখন জীবিকার তাড়নায় সদা ব্যস্ত হলেও মনের মধ্যে দেশ দশের জন্যে কিছুটা খচখচানি রয়ে গেছে। বাবা বললেন, যে লোক নিজের থেকেই ডাকাতির কথা স্বীকার করে, তার মতো লোক খারাপ হতে পারে না। একবার একটা অপরাধ করে ফেললে কি তার আর ক্ষমা নেই? অত ভয় পাবার কি আছে? এই ব্যাপারে অবশ্য আমি বাবার সঙ্গে একমত। তার ওই যুক্তির জন্য নয়, লোকটিকে আমার বেশ পছন্দ হয়েছে। কথাবার্তার মধ্যে পাগলাটে সুরটা বেশ মজার। বাড়িতে আমরা 3 জন পুরুষ মানুষ, ওকে ভয় পাবো কেন? ওকে দিয়ে আধমন কয়লা ভাঙানো হলো, 1 তলা থেকে বালতি করে জল টেনে টেনে ধোয়ানো হলো পুরো ছাদটা, তাতেও ওর কোনো আপত্তি নেই, মুখে হাসিটিও লেগে থাকে। সারাদিন হারাধন এখানে সেখানে কাটায়, কাজ না থাকলে সদর দরজার বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রাত্রিরে ওর শোবার ব্যবস্থা হয়েছে আমাদের ঘরে। 1 ঘরে বাবা মা, 1 ঘরে বোনেরা, আর কোথাও তো ওর জন্য জায়গা করা যাবে না। বসবার ঘরটাতেই 2খানা খাটে আমি আর কাকা শুই। তারই একপাশে হারাধনের জন্য একটা মাদুর আর বালিশ পাতা হলো। হারাধনের সঙ্গে তো বিছানা টিছানা কিছুই ছিল না। ও আগে শ্রীমানী মার্কেটের গাড়ি বারান্দার তলায় শুয়ে থাকত। খাওয়া দাওয়ার পর ছোট কাকার সঙ্গে এটা আমার আড্ডার সময়। ঘরের মধ্যে একটা উটকো লোক ঢোকাবার জন্যে ছোট কাকা খুব রেগে গেলেও কিছুই তো করার নেই। ছোট কাকার সামান্য 2টি টিউশনের রোজগার, হিটলারের ইচ্ছের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই ছোট কাকার। ছোট কাকা চুরুট খায়, একটা লম্বা চুরুট শেষ না করা পর্যন্ত আমাদের গল্প চলে। হারাধন তার মাদুরের উপর বসে চোখ বুজে বিড়বিড় করে কি যেন জপ করতে লাগল। তার গলায় একটা মোটা রুদ্রাক্ষের মালা আগেই দেখেছি, সেটা তার ভিক্ষে করার ভেক মনে হয়েছিল, কিন্তু তার সত্যিই ভক্তিভাব আছে দেখা যাচ্ছে। চুরুট ধরিয়ে ছোট কাকা বলল, এই, তুই কিরকম ডাকাতি করেছিলি রে? মানুষ মেরেছিলি? চোখ বোজা অবস্থাতেই জিভ কেটে সে বলল, আগে না বাবু, সেরকম অধর্ম করি নাই, সিন্দুক ভেঙেছি আর ধানের গোলা লুটেছি। ছোট কাকা বলল, এগুলো বুঝি ধর্মের কাজ? একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। শোন, এ বাড়ির বড়বাবু দয়া করে তোকে রেখেছেন, কোনো রকম চুরি ডাকাতির মতলব যদি করিস তাহলে মাথা ভেঙে গুঁড়ো করে দেব। হারাধন বলল, বড়বাবু তো আমার মাটি কাটার কাজ দেবেন বলেছেন, সেই কাজ আমি ভালো পারব। ছোট কাকা আবার জিজ্ঞেস করলেন,
তা ডাকাতি করে কত টাকা পেয়েছিলি? একগাল হেসে হারাধন বলল, কিছুই পাইনি বাবু, ধরা পড়ে গেলাম যে। হারাধন লম্বা করে গল্পটা বলার চেষ্টা করেছিল। তাকে মাঝে মাঝে থামিয়ে দিয়ে আমরা যে কাহিনীটা উদ্ধার করলুম তাতে বোঝা গেল ডাকাত হিসেবেও সে একটা অপদার্থ। খিদের ঠেলা সহ্য করতে না পেরেই সে একটা ডাকাতদের দলে ভিড়েছিল। প্রথমবারই বনগার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সে ধরা পড়ে যায়। পালাবার সময় একখানা রামদা ঘুরিয়ে বাড়ির লোকেদের ভয় দেখানোই ছিল তার কাজ। হঠাৎ তার হাত থেকে রামদাটা ছিটকে পড়ে গেল দূরে। সেটা সে কুড়োতে যেতেই ৩-৪ লোক ঝাঁপিয়ে পড়ল তার উপর। এমনই অদ্ভুত হাসি চোখে মুখে লাগিয়ে হারাধন গল্পটা বলে যায় যেন এটা তার জীবনের দারুণ মজার একটা অভিজ্ঞতা। ধরা পড়ার পর সে প্রচণ্ড মার খেয়েছিল, তারপর পুলিশের হাতে মার খায়। জেল থেকে গ্রামে ফেরার পর তার পুরনো স্যাঙাতরাও তার ভুলের জন্য বেধড়ক পিটিয়েছিল। একজনের শাবলের কোপে তার পায়ের 2 আঙুল উড়ে যায়। বাঁ পা তুলে সে তার পুরনো ক্ষতস্থানটা দেখাবার চেষ্টা করতেই ছোট কাকা বলল, থাক থাক। আমি জিজ্ঞেস করলুম, তুমি একবারই ডাকাতি করেছ? তার আগে চুরি টুরি করনি একবার? হারাধন বলল, খেজুর রস চুরি করেছি অল্প বয়সে। তারপর ধরেন কখনো খিদের জ্বালায় লোকের বাড়ি থেকে কলাটা মূলোটা নিয়েছি, কিন্তু টাকা পয়সা। কথা বলতে বলতে থেমে গিয়ে সে ছোট কাকার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর বলল, ওটা কি? ছোট কাকা বললে, এটা চুরুট। তুই চুরুট দেখিসনি কখনো? দুদিকে মাথা নেড়ে সে বলল, আজ্ঞে না। তারপর চিন্তিতভাবে প্যাঁচার মতন 2-1 চোখ পাল্টে বলল, হ্যাঁ দেখেছি বোধহয় একবার, জেলখানার এক বাবুর মুখে। ওটা কেমন লাগে? হুঁকোর মতন? লোকটা খোসা ছাড়ানো সাদা চিনেবাদাম দেখেনি, চুরুট দেখলে অবাক হয়। এ কেমন ধরনের গাইয়া? এমন গ্রামও আছে এখনো? হুঁকোর মতন শুনে আমার হাসি পেয়ে গেল। ছোট কাকা জিজ্ঞেস করল, তুই গাঁজা খেয়েছিস কখনো? সে উত্তর না দিয়ে বলল, বাবু আমার একখানা দেবেন? একবার টেনে দেখব, জীবনটা ব্রেতা যাবে, দেন না। ছোট কাকা আর আমি স্তম্ভিত হয়ে চোখাচোখি করলুম। বাড়ির একটা চাকর, তাও সদ্য নতুন, বাড়ির বাবুদের কাছে সিগারেট কিংবা চুরুট চাইছে, এ কখনো কেউ শুনেছে? ছোট কাকা তো বাবারই ছোট ভাই, সেও কম রাগী নয়। হুঙ্কার দিয়ে বলল, একটা লাথি মেরে মুখ ভেঙে দেব। বেশি বেশি আবদার পেয়েছিস তাই না? হারাধন হিহি করে হেসে বলল, মারেন মারেন, যত জোরে ইচ্ছা মারেন। লাথি আমি অনেক খাইছি, তাতে আমার বেশি লাগে না, কিন্তু ওই লম্বা তামুক কখনো খাই নাই। জীবন একবার খায়া দেখব না? দেন ছোটবাবু, একবার দেন। পাগল না হলে কেউ এইভাবে চাইতে পারে না, আর এমনভাবে চাইলে নাও বলা যায় না। গলায় ধোঁয়া আটকে ছোট কাকা এবার বিষম খেল। তারপর 3/4 শেষ হয়ে আসা চুরুটটা সে ছুঁড়ে দিল হারাধনের দিকে। বাবুদের সামনে যে ধূমপান করতে নেই সেই জ্ঞানটুকু আছে হারাধনের। চুরুটের টুকরোটা কুড়িয়ে নিয়ে সে একটা ধাড়ি হনুমানের মতো লাফাতে লাফাতে চলে গেল বাইরে। একটু বাদে ফিরে এসে ঢিপ করে প্রণাম করল ছোট কাকার পা ছুঁয়ে। গদগদভাবে বলল, জীবনটা ধন্য হল গো, এমন সরেস বস্তু কোনোদিন খাই নাই, গলার মধ্যে কি আরাম। প্রায় লাথি মারার ভঙ্গিতেই বিরক্ত হয়ে পা সরিয়ে নিল ছোট কাকা। পরবর্তী 3-4 দিন হারাধনকে নিয়ে বেশ হৈ হৈ করেই কাটল। প্রায়ই তাকে নিয়ে মজা করা যায়। আমরা গ্রামে বিশেষ থাকিনি, হারাধনের কাছ থেকে আমরা গ্রামের সব অদ্ভুত গল্প শুনি। অবশ্য গ্রামের সব লোকই নিশ্চয়ই হারাধনের মতো অজ্ঞ হয় না। বাবা একদিন গোটা 4 মাগুর মাছ আনলেন বাজার থেকে। তার মধ্যে একটা দুরন্ত মাগুর হঠাৎ বাজারের থলে থেকে লাফিয়ে পড়ল উঠোনে। কাঁটার ভয়ে কেউ সেটাকে ধরতে সাহস পাচ্ছে না। মা বললেন, ও হারাধন, মাছটা তুলে আন। মাছ ধরবে কি? হারাধন ড্যাব ড্যাবে চোখে হাঁ করে তাকিয়ে আছে সেটার দিকে। ফিসফিস করে বলল,
এত বড় মাগুর জন্মে দেখি নাই। কথাটা আমাদের খুব বাড়াবাড়ি মনে হলো। মাগুরটা পেল্লায় কিছু না, বাজারে এইরকম মাগুরই তো বিক্রি হয়, 1 বিঘতের চেয়ে একটু লম্বা। গ্রামের লোক এরকম মাগুর দেখেনি? বাবা বললেন, কলকাতার বাজারে বেশিরভাগ চালানি মাগুর আসে। ওয়েস্ট বেঙ্গলের গ্রামে বেশি বড় মাগুর হয় না, ছোট থাকতেই ধরে খেয়ে ফেলে। তবু আমাদের বিশ্বাস হল না। যা কলকাতার বাজারে সারা বছর পাওয়া যায়, তা একজন গ্রামের মানুষ সারা জীবনে একবারও দেখেনি। এ কি হতে পারে? হারাধন মহা বিস্ময়ের সঙ্গে সেই মাগুর মাছ কোটা দেখতে লাগলো রান্নাঘরের দরজার সামনে বসে। এক সময় সে বলে ফেলল, মা, আমারে 1 টুকরা দেবেন তো? মা ধমক দিয়ে বললেন, যা রান্না হয় তার কোনটা তোমাকে দেওয়া হয় না? এখানে বসে বসে নজর দিতে হবে না, ওঠো তো। 2 দিন বাদে হারাধনের একটা চুরি ধরা পড়ে গেল। দুপুরের দিকে মা একটু ঘুমিয়ে নেন। আমারও দুপুরের ঘুম বেশ প্রিয়। যতদিন চাকরি পাচ্ছি না ততদিন দুপুরের ঘুমটা ছাড়ি কেন? ছোট কাকা টোটো করে ঘুরে বেড়ায়। ছর্দি এসে ঠেলা মেরে আমায় জাগিয়ে বলল, খোকন, আয় খোকন, দেখবি আয়। ছর্দির মুখে ঠিক ভয় নয়, অদ্ভুত একটা বিস্ময়ের ঘোর। ঠোঁটে আঙুল দিয়ে আমাকে শব্দ না করার ইঙ্গিত করে ছর্দি পা টিপে টিপে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নিভে যাওয়া উনুনের উপর অ্যালুমিনিয়ামের দুধের কড়াইটা চাপানো। আধ কড়াই ভর্তি দুধের উপর একটা পাতলা সর পড়েছে। একটা মস্ত হুলো বেড়ালের মতো উপুড় হয়ে হারাধন সরাসরি সেই কড়াই থেকেই চুমুক মারছে দুধে। আমাদের উপস্থিতিতেও তার ভ্রুক্ষেপ নেই। আমি চুলের মুঠি ধরে তাকে টেনে তুললুম। তার গোঁফদাড়িতেও দুধ লেগে গেছে। ভয়ের কোনো লক্ষণই নেই তার মুখে, বরং একটু লজ্জা লজ্জা ভাব করে বলল, 10-12 বছর দুধ খায়নি, কেমন খেতে লাগে ভুলে গেছিলাম, তাই একটু ইচ্ছে হলো। আমি নিজেও তো 10-12 বছর চুমুক দিয়ে দুধ খাইনি। চায়ের সঙ্গে যেটুকু দুধ পেটে যায়, দুধের সঙ্গে সেই সম্পর্ক। দাঁত কিরমির করে বললুম, হারামজাদা, আমাদের বাড়িতে একেবারে ছোট বোনটা ছাড়া আর কে দুধ খায়? বাকি দুধটা তো চায়ের জন্যে। ছর্দি বলল, ভাগ্যে আমি দেখে ফেললুম, নইলে ওর এঁটোটা আমাদেরকে খেতে হতো। হারাধন বলল, বড় ভালো স্বাদ, আর একটু খাবো ও দিদিমণি, খাবো? সেই দিনই হারাধনের চাকরি যাবার কথা, কিন্তু ছর্দির দয়ার শরীর। প্রথম অপরাধের জন্য ছর্দি তাকে ক্ষমা করে দিতে চাইল। ঘটনাটা কাউকে জানানো হলো না। হারাধনের এঁটো দুধ রেখে দেবারও কোনো মানে হয় না। পুরো দুধটাই হারাধনকে দিয়ে বলা হলো, সে যদি ভবিষ্যতে আর কোনো খাবারে মুখ দেয় কিংবা না বলে কোনো জিনিস নেয়, তাহলেই পুলিশে দেওয়া হবে তাকে। আনন্দের চোখ চকচক করে উঠল হারাধনের। পুরো কড়াইটা 2 হাতে তুলে প্রায় 1 চুমুকে সাবার করে দিল পুরো দুধ। আঙুলের স্বর তুলে চেটে চেটে খেল আর মুগ্ধভাবে তাকাতে লাগলো ছর্দির দিকে। মাটিতে মাথা ঠেকিয়ে ছর্দিকে প্রণাম জানিয়ে বলল যে আর জীবনে কখনো না জানিয়ে কিছু খাবে না। কড়াইটা উল্টে দোষ দেয়া হলো পাশের বাড়ির পোষা বেড়ালটার নামে। এরপর কয়েকদিন ছর্দি আর আমি পালা করে দুপুরবেলা গোপনে লক্ষ্য করেছি, হারাধনের আর কোনো চৌর্যকর্ম চোখে পড়েনি। গৌতম কাকা বাবার চিঠি পেয়ে দেখা করতে এসে একটা দুঃসংবাদ দিলেন। সরকারের কাছে তার 2.5 লাখ টাকা বিল বাকি পড়ে আছে। তার মাটি কাটার ব্যবসা আপাতত লাটে উঠে গেছে। মজুরদের প্রাপ্য টাকা দিতে পারছেন না বলে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হারাধনকে দেখে তিনি মুখ বাঁকিয়ে বাবাকে বললেন, এরকম একটা মুষ্কো জোয়ানকে বাড়িতে রেখেছ, তুমি কি পাগল নাকি? আজই একে বিদায় করে দাও। দিনকাল খারাপ, কখন কিসে কি সর্বনাশ হয়ে যায় কোনো ঠিক আছে? হারাধনকে অবশ্য তখনই তাড়ানো হল না। পাগলাটে মানুষটা এমনিতে নিরীহ, হাজার ধমক দিলেও প্রতিবাদ করে না। মাঝে মাঝে জিনিসপত্র ভাঙে। এর মধ্যে 2টো কাচের গেলাস আর একটা কাপ ভেঙেছে। দোকান থেকে কোনো জিনিস আনতে বললে অন্য একটা কিছু নিয়ে আসে। তবু কোনো কাজেই তার না নেই। আমাদের ঠিকে ঝিটা আবার 3-4 ধরে আসছে না।
এমনকি মাও হারাধনকে একটু একটু পছন্দ করে ফেলেছেন। হারাধনের এক একটা অদ্ভুত কথা শুনে তিনি হেসে গড়াগড়ি যান। ছর্দি হারাধনকে ডেকে তার বোকামির নিদর্শনগুলি দেখিয়ে বান্ধবীদের আনন্দ দেয়। একদিন একটা গায়ে মাখা সাবান কিনে আনার জন্য ওকে একটা 10 টাকার নোট দেয়া হলো। তা দিয়ে ও সাবানের বদলে নিয়ে এলো 4খানা ফজলি আম। চোখ বড় বড় করে সগর্বে বলল, দেখেন কত বড় আম আনছি, এত বড় আম বাপের জন্মে দেখি নাই। সেদিন ছর্দি পর্যন্ত রেগে কাঁই। ছর্দি তখন বাথরুমে সাবানের অপেক্ষায়। ছোট কাকা হারাধনের কান ধরে টানতেই সে মুচকি হেসে বলল, আমারে আধখানা আম দেবেন তো? দিন 15 কেটে যাবার পর একটা সাংঘাতিক কাণ্ড হল। সেদিন রবিবার। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা পাশের বাড়িতে তাস খেলতে যান। মা খবরের কাগজের রবিবারের পাতা শেষ করে বেলা করে ঘুমন। হঠাৎ দরজায় একটা আওয়াজ পেয়ে মা ভাবলেন কোনো কারণে তাস খেলা বন্ধ, তাই বাবা আজ ফিরে এসেছেন। বিছানায় তার পাশে একজনের শুয়ে পড়ার শব্দ হল। অন্যদিকে ফিরে কাগজ পড়তে পড়তে মা জিজ্ঞেস করলেন, আজ আর খেলা হলো না বুঝি? কতদিন তোমাকে বলেছি সুমিতা পছন্দ করে না। উত্তরের বদলে একটা অন্যরকম হাসির শব্দ শুনে মা চমকে পাশ ফিরলেন। তিনি দেখলেন দাড়ি গোঁফলা একটা বিকট মুখ। সেই মুখখানা খুশিতে জ্বলজ্বল করছে। বিরাট আর্তনাদ করে মা পালাবার চেষ্টা করতেই গড়িয়ে পড়ে গেলেন খাট থেকে। আরশোলা দেখে ভয় পায় ছর্দি, মায়ের ওসব বাতিক নেই, এমনকি মায়ের ভূতের ভয়ও নেই। মার গলায় ওরকম চিৎকার আমরা কখনো শুনিনি। সবাই ছুটে গেলুম একসঙ্গে। খাটের উপর ঠিক পাখার নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে হারাধন। খাটের গদিতে সে একটু একটু দোলবার চেষ্টা করছে। একটা ক্রিকেট ব্যাট তুলে ছোট কাকা যেভাবে মারতে উঠেছিল সেটা ঠিক মতন লাগলে হারাধন বোধহয় তক্ষুনি খুন হয়ে যেত। ছর্দি ছোট কাকার হাতটা ধরে ফেলল। তারপর চলল লাথি ঘুষি। হারাধনের মুখে একটিও শব্দ নেই, যেন সে ধরেই নিয়েছে এইসব মার তার প্রাপ্য। কোনো প্রশ্নেরও সে উত্তর দেয় না। লোকটার অকৃতজ্ঞতাতেই আমাদের সকলের চোখ দিয়ে ঝরে পড়ছে ঘৃণা। একটা জেল খাটা ডাকাত জেনেও ওকে এ বাড়িতে আশ্রয় দেয়া হয়েছিল, এই তার প্রতিদান? মায়ের ধারণা হারাধন ওকে গলা টিপে ধরতে চেয়েছিল। খবর পেয়ে বাবা ছুটে এলেন পাশের বাড়ি থেকে। এখন বাবাকে সামলানো একটা বড় কাজ আমাদের। বাবার খুব ব্লাড প্রেশার আছে। বাবা কিন্তু রাগারাগি করলেন না একেবারেই। গুম হয়ে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তার মুখে নিদারুণ দুঃখের একটা ছাপ ফুটে উঠেছে, যেন খুব অন্যায়ভাবে কেউ তাকে কোনো একটা খেলায় হারিয়ে দিয়েছে। আমার মায়ের বিছানার পাশে গিয়ে হারাধন শুয়েছে এই কথা জানাজানি হয়ে গেলেই পাড়ার অনেক লোক অনেক কথা বলতে পারে। তারপর কি ঘটেছে না ঘটেছে তা কেউ শুনতে চাইবে না। যাদের জিভ সবসময় সুলসুল করে তারা যা ইচ্ছে বানাবে। এই ব্যাপারটা ছর্দি বুঝতে পেরে বলল, বাবা আর চেঁচামেচি করার দরকার নেই, ওকে বরং বনগায় পাঠিয়ে দেয়া যাক। বাবা যুক্তিটা মানলেন। ছোট কাকা আর আমার উপর সেই ভার দেওয়া হল। হারাধনের দিকে তাকিয়ে বাবা শুধু গম্ভীরভাবে বললেন, তুই আর কোনোদিন কলকাতা শহরে ভিক্ষে করতেও আসবি না, তাহলে কিন্তু কেউ আর তোকে বাঁচাতে পারবে না। শিয়ালদায় পৌঁছে হারাধনের কাছে আমাকে পাহারায় দাঁড় করিয়ে ছোট কাকা গেল টিকিট কেটে আনতে। মার খেয়ে হারাধনের মুখ ফুলে গেছে, থুতনির কাছে তার কেটেও গেছে খানিকটা, কিন্তু তাকে মোটেই বিমর্ষ দেখাচ্ছে না। বরং বনগায় ফিরে যাওয়ার সুযোগ পেয়ে সে যেন বেশ উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলুম, হারাধন সত্যি করে বলো তো, তুমি এটা কেন করতে গেলে? মা তোমাকে কোনোদিন কম খাবার দিয়েছে? তোমাকে একটা জামা কিনে দেওয়া হলো পরশুদিন। হারাধন বলল, জামা তো আমার একটা ছেলই, আর জামা লাগতো না। আমি বললুম, তোমার জামাটা ছেঁড়া আর নোংরা, সেই জন্য একটা নতুন জামা দেয়া হলো। ছর্দি সেদিন। হারাধন আবার বলল, জামা লাগতো না, কিন্তু আমি তো কোনোদিন গদির বিছানায় শুই নাই। মাথার উপর পাখা ঘোরে, গদির বিছানা,
কেমন লাগে তাই তো জানি না। তাই ভাবলাম জীবনটা বৃথা যাবে, কোনোদিন শোবো না। তাই একটু বড়বাবুর মতন বড় ভালো লাগছে। একটু মার খেয়েছি, তাতে কি হয়েছে? বড় ভালো লেগেছে গো বাবু। আমার দিকে জলজলে চোখে তাকিয়ে সে হাসতে লাগলো পরম তৃপ্তিতে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা লোভী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।